আসসালামু আলাইকুম। আমি ডক্টর হাসিব হাসান ফ্রম হেলথ কেয়ার স্ক্যান ডায়াগনস্টিক। হেলথ কেয়ার স্ক্যান ডায়াগনস্টিক তরফ থেকে সবাইকে রমজান মুবারক। আজকে আমরা আলোচনা করব রমজান। এটা দেখা যায় কি ডায়াবেটিক পেশেন্টের সবসময় ডাউট থাকে কি রোজা রাখবে কি রাখবে না, রাখলে মেডিসিনটা কি করে অ্যাডজাস্ট হবে, খাওয়া দাওয়া কিরকম থাকবে, ব্যায়ামগুলো মানে যা এমনি করে আসছে সেটা কি করে রমজানে করবে। আমরা আলোচনা শুরু করব মাহমুদ আলম সাহেব কাছ থেকে, যিনি রমজান ইসলামিক পার্সপেক্টিভ হিসাবে আমাদেরকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা রমজান মাস, যে পবিত্র মাস ইসলামের, আর এটা আমাদের যে রমজানের 5টা বুনিয়াদ আছে, ভিত্তি আছে, সেই ভিত্তিকের 5টার মধ্যে একটা হলো 4th নম্বরের কিংবা 4র্থ নম্বরের, এটা পিলার। রমজানের ব্যাপারে এখানে আমরা মাসে পুরো রোজা রাখি, আর সেই রোজাটা হয় সকালে আমাদের সূর্য ওঠার আগে থেকে আর সূর্য ডোবার পর্যন্ত। এই পুরো দিনটা আমাদেরকে রোজা রাখতে হয়। এই রোজা রাখার সময়ে আমরা পানি খেতে পারি না, আমরা খাবার খাওয়া থেকে বঞ্চিত থাকি, আর আমাদেরকে অনেক কিছুই গালিগালাজ কিংবা মিথ্যা কথা বলা কিংবা কারোর সঙ্গে ঝগড়া করা, এইসব জিনিসের থেকে আমাদেরকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। এইসব জিনিসগুলো আল্লাহ তাআলা কেন আমাদের উপরে ইম্পোজ করেছেন, কেন আমাদের উপরে রেখেছেন? তো সেটা আল্লাহ কি আমাদের কষ্ট দিতে চান? নিশ্চয়ই না, আল্লাহ আমাদের কষ্ট দিতে চান না। কিন্তু বছরের মধ্যে যে আমাদের ভিতরের মধ্যে যে জিনিসগুলো, খারাপ জিনিসগুলো চলে এসেছে, আমাদের হৃদয়ের মধ্যে পরিবর্তনটা খারাপভাবে হয়ে গেছে, সেইগুলোকে পিউরিফাই করার জন্য, তাজকিয়া করার জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা আমাদেরকে দিয়েছেন। এখন এই রমজান মাসের রমজানের রোজার ব্যাপারে, এই রোজাটা শুধু আমাদের জন্য না, আমাদের আগেও অনেক কমিউনিটিকে দেওয়া হয়েছে। আর সেই রোজার ব্যাপারে যে যদি ডিটেল আমরা বুঝতে চাই, সেটা আমাদেরকে দিয়েছেন। এখন এই রমজান মাসের রমজানের, তো সেটা কোরআনের মধ্যে যে 183 থেকে 185 নম্বর আয়াত সূরা বাকারার, সেটাতে যদি দেখতে চাই তো সেখানে আমরা দেখতে পারি। এখন কিছু প্রশ্ন হলো, যদি আমাদের শরীর খারাপ থাকে, আর মেনলি এখানে যে কথা হচ্ছে, সেই কথাটা হচ্ছে যদি আমরা ডায়াবেটিক পেশেন্ট হই, তো সেই ডায়াবেটিক পেশেন্টের জন্য এটা কষ্টকর হয়ে যায়, আর বিশেষ করে সন্ধ্যাবেলায় ওর জন্য কষ্টটা খুব বেড়ে যায়। যে এই ব্যাপারে কি আমাদেরকে রোজা রাখতে হবে কি রাখতে হবে না, এই জিনিসগুলো ভাবনা চিন্তা করার জন্য আমরা কিছু নিশ্চয়ই ইনশাআল্লাহ এর ব্যাপারে কথা বলবো। আলম সাহেব, ধন্যবাদ। আমরা এটাকে ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাব ডায়াবেটিস রিলেটেড। আগে আমরা জানিয়ে দিই কি ডায়াবেটিস একই রকম রোগ নয়। ডায়াবেটিস কোনো পেশেন্টে একটা ওষুধে কন্ট্রোল আছে, ভালোভাবে কন্ট্রোল আছে। কোনো পেশেন্টে মাল্টিপল ওষুধ লাগে, তার সাথে হয়তো ইনসুলিন ইনজেকশন নিতে হচ্ছে। কোনো ডায়াবেটিস অ্যাটাক হয়েছে, কি কিডনি প্রবলেম আছে, কি আগে স্ট্রোক হয়ে গেছে। কোনো পেশেন্টের ডায়াবেটিস সুগার লেভেল প্রচন্ড ফ্লাকচুয়েট করে, কোনো সময় হাই হয়ে যায়, লো হয়ে যায়। ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা ডিফারেন্ট থাকতে পারে। হয়তো কেউ বাড়িতে রেস্ট করছে রমজান মাসে, কেউ অফিসে যাচ্ছে, আর কারো হয়তো বাইরে কাজ করতে হচ্ছে, একটা লেবার ইন্টেন্সিভ কাজ আছে। এছাড়া ডায়াবেটিস পেশেন্টের ডিউরেশনটা আলাদা হতে পারে, কোনো কোনো মাসের উপরে ডিপেন্ড করছে। কোনো মাসে হয়তো কম ডিউরেশন হয়, বেশি ডিউরেশন হয়। এটা নিয়ে আমরা ডক্টর লক্ষ্মী দে, যে আমাদের এন্ডোক্রিনোলজিস্ট আছেন, ডায়াবেটিস স্পেশালিস্ট, ওনার কাছ থেকে বুঝি যে পেশেন্টকে দেখে ওনারা কি করে রিস্ক স্ট্র্যাটিফিকেশন করেন, কোন পেশেন্টে কতটা রিস্কে আছে, আর কি করে পেশেন্টকে অ্যাডভাইস করেন। ডক্টর লক্ষ্মী। আমি ডক্টর লক্ষ্মী দে, আমি একজন এন্ডোক্রিনোলজিস্ট। রমজান মাস শুরু হওয়ার 6 থেকে 8 সপ্তাহ আগে আপনি যদি আপনার ডাক্তারবাবুর কাছে গিয়ে জানান যে আপনি ডায়াবেটিক এবং আপনি রোজা রাখতে চান, তাহলে আপনার ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন আপনার রোজা রাখলে ঠিক কতটা রিস্ক হতে পারে, বা কি খাবেন, কিভাবে ওষুধ পরিবর্তন করবেন। তো আমাদের যে ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে IDF-DR গ্রুপ, তাতে ডায়াবেটিক পেশেন্টদের 3 ভাগে ভাগ করা হয়েছে। কেউ কোনোটা লো রিস্ক গ্রুপ, মডারেট রিস্ক গ্রুপ, আর একটা হাই রিস্ক গ্রুপ। যারা লো রিস্ক গ্রুপে পড়েন তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। যারা মডারেট রিস্ক, তাদের কিছু সমস্যা হতে পারে। যারা হাই রিস্ক গ্রুপ,
তাদের সমস্যা বেশ সিরিয়াস প্রবলেম হতে পারে। তো খুব সহজভাবে বলতে গেলে যাদের ধরুন বহুদিন ধরে ডায়াবেটিস আছে বা যারা অনেকগুলি ওষুধ খান, হাই ডোজ ইনসুলিন নেন, যাদের সুগার লেভেল খুব ফ্ল্যাকচুয়েট করে, যাদের কোমরবিডিটিস অর্থাৎ হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ আছে, তাদের কিন্তু সিরিয়াস প্রবলেম হতে পারে রোজা রাখার সময়। ডক্টর লক্ষ্মী, অনেক অনেক ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে জেনেছি কি ডায়াবেটিস যা পেশেন্ট আছে, অনেক পেশেন্ট হাই রিস্কে হতে পারে, বেশিরভাগ পেশেন্টটা তো লো রিস্কে থাকে। হাই রিস্ক পেশেন্টে বারণ করা হয় কি আপনি রোজা করবেন না, কারণ হচ্ছে সেটা করলে কমপ্লিকেশন হওয়ার রিস্কটা বেশি থাকে। তো যেরকম আমরা হাইলাইট করছি কয়েকটা স্টাডি, সৌদি আরব থেকে আছে, ইজিপ্ট থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, ইনফ্যাক্ট পৃথিবীতে অনেক জায়গা থেকে আছে, ইন্ডিয়া থেকে সেরকম একটা স্টাডি আছে যেখানে দেখিয়েছে কি অনেক পেশেন্ট যাদের হাই রিস্ক থাকা সত্ত্বেও, মেডিকেল অ্যাডভাইস থাকা সত্ত্বেও কি আপনি রোজা রাখবেন না, রোজা করবেন না, ওরা ফাস্টিং করে। এরকম পেশেন্টের রিস্কটা বেশি আছে। তো আমরা মাহমুদ আলম সাহেব থেকে শুনবো কি এরকম পেশেন্টের উপরে ইসলামিক কি গাইডলাইন আছে, এরকম পেশেন্টের ফাস্ট করা নিয়ে ওনার কাছ থেকে একটু বক্তব্য শুনবো। যেহেতু এটা রমজান মাসটা আমাদের কাছে খুবই পবিত্র, আর এর মধ্যে যে রমজানের রোজাটা আমাদের রাখতে হবে সেটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না, কেননা এটা দিয়ে যে আমাদের পিউরিফিকেশনটা হয়, আমাদের শরীর, আমাদের দিলের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটা আমরা লুজ করতে চাই না। তো অবভিয়াসলি যখন আমরা চাই না, তখন আমরা বাই হুক অর বাই ক্রুক এনিওয়ে আমরা সেটা মেনটেন করতে চাই কি আমরা রোজা রাখবই। এই যে জিদ আমাদের, সেই জিদটা আমাদের শরীরের উপরে পড়ে যায় যখন আমরা ডায়াবেটিক পেশেন্ট থাকি কিংবা সুগারের পেশেন্ট যেটাকে বলা হয়। সেখানে আমাদের সুগারের লেভেলটা যখন ফল হয়ে যায় তখন আমাদের প্রাণ নিয়ে, আমাদের জান নিয়ে খুব টানাটানি চলে আসে। তো সেখানে আমাদের দেখতে হবে যে যদি এরকম কোনো ব্যাপার আমাদের শরীরের মধ্যে চলে আসছে কিংবা আমরা আর সামলাতে পারছি না, আর ডাক্তারদের অ্যাডভাইসের মতো আমাদের রোজাটা ভেঙে দিতে হবে, তা আমাদের ভেঙে দেওয়া উচিত। পুরো পৃথিবীর সবই ওলমা এই ব্যাপারে একমত কি আমাদের জানটাকে প্রথমে বাঁচাতে হবে, জানটা বাঁচার পরে আমরা তাজকিয়াটা করব, রোজা রেখে আমাদের যে পিউরিফিকেশন করার দরকার সেটা আমরা করব। কিন্তু জানটা দিয়ে তো সেটাকে করা যায় না, তো সেটাকে আমরা প্রথমে বাঁচাবার চেষ্টা করব। এখন যদি আমরা বাঁচতে পারি, আমাদের শরীর যদি সামলাতে পারে, তাহলে আমরা রোজাটা কন্টিনিউ করব। আর যদি না থাকে তাহলে ডাক্তারের পরামর্শ মতো আমাদেরকে রোজা ভেঙে দিতে হয়। এখন এই যে রোজাটা ভাঙবো, তো সেটা কি আমাদের লস হয়ে গেল? সেটা নিয়ে কি আমরা কোনো লাভ হবে না, কিংবা রমজান মাসটা আমাদের খারাপ হয়ে গেল? এরকম কোনো ব্যাপার নেই। এই স্টাডির সেকেন্ড পার্টটা দেখবো। সেকেন্ড পার্টে খুব ইম্পর্টেন্ট আছে কি এরকম পেশেন্টের লো সুগারের কমপ্লিকেশন, যাকে হাইপোগ্লাইসেমিয়া বলি, ডেভেলপ করার রিস্ক থাকে। সে রিস্কটা ম্যাক্সিমাম হচ্ছে ইফতারের কাছাকাছি, ইফতার থেকে 2 ঘন্টা আগে থেকে ধরে রাখুন। কিন্তু সে টাইমে পেশেন্টের সব থেকে বেশি হেজিটেশন হয় ফাস্টটা ব্রেক করতে। ওরা সে টাইমে জাস্ট ভাবছে কি আমরা কাছাকাছি পৌঁছে গেছি, 8 ঘন্টা 1 ঘন্টা ব্যাপার আছে, তারপরে কিছু খেয়ে নেব। তার জন্য সুগারটা ফার্দার লো হতে পারে, কমপ্লিকেশন হতে পারে, আর তারপরে পেশেন্ট হসপিটালে যেতে পারে। ইনফ্যাক্ট জাস্ট ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি দেখাচ্ছে কি লো সুগারের জন্য কমপ্লিকেশন যে ম্যাক্সিমাম অ্যাডমিশন হয় সেটা আসার মাঝখানে হয়। তো এরকম পেশেন্টদের যাদের লো সুগারের রেস, যেটা বেশ ডেঞ্জারাস হতে পারে, সেই সিমটম যদি ডেভেলপ করে ডিউরিং ফাস্টিং, সে পেশেন্টের উপরে ইসলাম দিক থেকে কি গাইডলাইন আছে, কি পার্সপেক্টিভ আছে, সে মিস্টার আলম সাহেব থেকে আমরা বুঝি। তো সেখানে কোনো কম্পালশন নাই কি যদি আমাদের শরীর এত খারাপ হয়ে যায় কি আমরা সেটাতে চালাতে পারছি না কিংবা রোজা রাখতে পারছি না, তো রোজা রাখতেই হবে, সেটা কোনো ব্যাপার নেই। সেটা আমরা দেখতে পারি কোরআনের 183 থেকে 185 নম্বর আয়াত, যেটা সূরা বাকরাতে বলা হয়েছে যে যদি আমরা না রাখতে পারি তো সেটা অন্য দিনও রাখতে পারি। আর যদি আমরা পার্মানেন্টলি একটা পেশেন্ট হয়ে যায় কি যেটা কখনোই রাখতে পারি না, তো তার মধ্যে আমরা ফিদিয়া দিয়ে কিংবা সাদকা দিয়ে সেই জিনিসগুলো আমরা করতে পারি। এই জিনিসগুলো থাকা এই জন্য জানা দরকার কি আমরা আমাদের শরীরকে খুব বেশি কষ্ট না দিই, যেটা আমরা বরদাস্ত করতে পারি
সেই বরদাস্তের মধ্যে শরীরটাকে রেখে ডাক্তারের পরামর্শ মতো আমাদের শরীরটাকে বাঁচিয়ে রমজান মাসের উপলব্ধিটা আমরা যেন করতে পারি। জাযাকাল্লাহু খায়র। আমরা লো সুগারের সিমটমটা কি করে বুঝবো? আমাদের শরীরে সুগারের মাত্রা যখন কম হয়ে যায় তখন কিছু সিমটম আমরা বুঝতে পারি, যেমন খুব ঘাম হয়, বুক ধড়ফড় করে, হাত কাঁপে, মাথা ঝিমঝিম করে, আর বেশ অনেকক্ষণ হয়ে গেলে তখন আস্তে আস্তে মানুষ ঝিমিয়ে পড়ে। আপনি যদি বুঝতে পারেন যে এইসব সমস্যা হচ্ছে তাহলে আপনাকে তাড়াতাড়ি খেতে হবে। যদি আপনার হাতে সময় থাকে কিছুটা তাহলে আপনি আপনার সুগার লেভেল চেক করবেন গ্লুকোমিটারের সাহায্যে। আমরা যদি 70 নিচে পাই সুগার লেভেল তাহলে আমরা সেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলি। আর যদি আপনার হাতে সেরকম সময় না থাকে, যদি মনে করেন যে খুবই অসুস্থ লাগছে, তাহলে তাড়াতাড়ি গ্লুকোজ অথবা চিনি অথবা যে কোনো মিষ্টি খাবার আপনি তখনই আপনাকে খেতে হবে। আমরা আলোচনাকে এগিয়ে ডক্টর লক্ষ্মীদের কাছ থেকে বুঝবো কি ডায়াবেটিস পেশেন্ট যারা রমজানে রোজা রাখবে ওদের মেডিসিনটা কিভাবে অ্যাডজাস্ট করা, বেসিক গাইডলাইনটা কি আছে, তো ফাইনাল অ্যাডজাস্টমেন্টটা তো ওনার ইন্ডিভিজুয়াল ডক্টর যারা দেখছে ও করবে পেশেন্টের ওভারঅল হিস্ট্রিটা দেখে। তার সাথে এটাও আমরা একটু জানাবো আমাদের ভিউয়ারকে, যদি আপনার হাই রিস্ক পেশেন্ট আছেন আপনাকে ফাস্ট করা বারণ করা হয়েছে, যেরকম আলম সাহেব বলেছেন আপনি না ফাস্ট করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তার সত্ত্বেও আপনি রোজা রাখতে চেয়েছেন ডাক্তার কাছ থেকে এটা লুকাবেন না। কিছু কিছু মেডিসিন আছে যেমন মেটফরমিন, অ্যাকারবোজ, পায়োগ্লিটাজোন, রিপাগ্লিনাইট, DPP-4 ইনহিবিটর, এই গ্রুপের ওষুধের তেমন ডোজ পরিবর্তন লাগে না, কিন্তু খাবারের সময় অনুযায়ী এর টাইমিং চেঞ্জ করতে হয়। কিছু ওষুধ যেমন SGLT2 ইনহিবিটর, এতে মানুষের শরীর থেকে জল বেরিয়ে যায়, যার কারণে আপনাকে জল বেশি করে খাবার অ্যাডভাইস দেবেন ডাক্তারবাবু। আবার কিছু কিছু ওরাল ট্যাবলেট আছে যেমন গ্লিমেফ্রাইড, এর ডোজ রিডাকশন প্রয়োজন হয়। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের অনেক সময় অলমোস্ট 50% ডোজ কমাতে হতে পারে। আর খাবারের টাইমিং অনুযায়ী গ্লুকোমিটারের রিডিং দেখে দেখে সেই ইনসুলিন আপনাকে নিতে হতে পারে। এটা মনে রাখবেন যে সকালের সেহরি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে এটা না খেলে কিন্তু আপনার সুগার লেভেল খুব কম হয়ে যেতে পারে। যেরকম আমরা ম্যাম কাছ থেকে শুনলাম সেহরিটা খুবই জরুরি আছে, ডায়াবেটিস পেশেন্ট সেহরিটা স্কিপ না করে, আদারওয়াইজ রিস্কটা বেড়ে যাবে। তার সাথে এক্সারসাইজ রিজিমটা যতটা সম্ভব মেনটেন করতে হবে, আর ডায়েটারি গাইডলাইন খাওয়া দাওয়ার দিক থেকে যা আছে, যে অ্যাডিহেরেন্স আছে সেটা থাকতে হবে। ডায়েটটা কি থাকবে ডায়াবেটিক পেশেন্টের রমজানে, সেই প্রিন্সিপালটা তো বাকি দিনের মতন একই থাকবে, কিন্তু স্পেসিফিক ডায়েট রমজানের উপরে একটা আলোচনা করার জন্য আমাদের কাছে আমার ডায়েটিশিয়ান আছেন প্রত্যুষা পাল, যে আপনাকে একটা ওভারভিউ দেবে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান প্রত্যুষা। আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব এই সামনে যে রমজানের মাস আসছে সেই সময় আপনারা কি কি খেতে পারবেন, কি কতটা খেতে পারবেন যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন। তো নর্মালি আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলে থাকি একটু একটু করে বারবার খেতে, একসাথে অনেকটা খাবার না খেতে, কিন্তু রমজানের সময় সেটা পসিবল হয় না, কারণ সূর্য ওঠার পর আর সূর্য ডোবার আগে অবধি আমরা কিছু খেতে পারবো না। তো সেই ক্ষেত্রে এই সময়ে ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করা একটু মুশকিল হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। তো যাতে এরকম কোনো কমপ্লিকেশন না হয় সেই জন্য কি কি খাওয়া উচিত সেটা আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করব। শুরু করছি সেহরি থেকে, যেটা সাধারণত সূর্য ওঠার আগে আমরা খেয়ে থাকি। অনেক ক্ষেত্রে অনেকে সেহরি খায়ও না, যেটা একদমই উচিত না। সেহরি কখনোই মিস করা উচিত না, কারণ আপনি যদি আপনার সেহরিটা মিস করেন তাহলে নেক্সট যে 12-14 ঘন্টার একটা ফাস্টিং থাকবে, সেই সময়টা আপনার ব্লাড সুগার লেভেলকে মেনটেন করা ইম্পসিবল হয়ে যাবে। তো সেহরি কখনোই মিস করবেন না, ওটা বাদ দেবেন না। এবার নর্মালি যে আমরা যেটা খেয়ে থাকি সেহরিতে, ইডলি, ধোসা, উত্তাপাম, দুধ, কর্নফ্লেক্স, দুধ, রুটি, নর্মাল মানুষদের জন্য ওটা ঠিক আছে, কিন্তু যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই খাবারগুলো খেতে পারবেন না। এগুলো খেলে কি হবে, এগুলো
2 থেকে 3 ঘন্টার মধ্যেই হজম হয়ে যাবে, এবং হজম হওয়ার পরে ধরুন সকাল 10টা 11টা নাগাদ আপনার ব্লাড সুগার লেভেলটা ফল করে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো এগুলোর জায়গায় আপনাকে এরকম কিছু খাবার চুজ করতে হবে যেটা অনেকটা সময় অবধি আপনাকে একটা ফুলফিলমেন্ট ফিলিং দেবে, খুব ধীরে ধীরে ডাইজেস্ট হবে। সেটার জন্য আপনি যে কোনো প্রোটিন রিচ অ্যান্ড ফাইবার রিচ খাবার খেতে পারেন, সাথে কমপ্লেক্স কার্বোহাইড্রেট চুজ করতে পারেন। আপনি সকালবেলা মাছ, মাংস ওগুলো আপনি খেতে পারেন, অবভিয়াসলি কোনো ফ্রাইড ভাজা ফর্মে না। আপনি ওটা বেক করে বা স্টিম করে খেতে পারেন, চিকেন বেক করতে পারেন, স্টিম করতে পারেন। যদি আপনার মনে হয় এত সকালে চিকেন ফিশ ওটা খেতে পারছি না, আপনি সিম্পল ডিম সেদ্ধ খেতে পারেন। যদি আপনি ভাবেন যে না এত সকালে কোনো ননভেজ আইটেমই খাওয়া সম্ভব না, তাহলে আপনি নর্মাল কোনো আপনি সিরিয়াল জাতীয় কিছু খাবার খেতে চান, আপনি ওটস খেতে পারেন, ওটসের পরিচ খেতে পারেন, ওটসের খিচুড়ি খেতে পারেন, ডালিয়ার খিচুড়ি খেতে পারেন, দুধ খেতে পারেন মুসলি দিয়ে, আনসুইটেড মুসলি দিয়ে, সাথে আপনি কিছু ড্রাই ফ্রুটস ওটার অ্যাড করতে পারেন। তাতে কি হবে, এই খাবারগুলো খুব ধীরে ধীরে ডাইজেস্ট হবে এবং আপনার ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করতে সারাদিন সাহায্য করবে। এবার স্যালারির পর আসি, যেটা আমরা সন্ধ্যাবেলা খাই, ইফতারে। অনেক সময় সারাদিনের দিন ধরে ফাস্টিং এ আছে, খিদে পাচ্ছে, ইফতারে একই টাইমে অনেকটা খাবার অনেকে খেয়ে নেয়, কিন্তু সেটা একদমই করা যাবে না যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন। তাতে কি হবে, খাবারটা খাওয়ার পরই আপনার ব্লাড সুগার চচ্চর করে বাড়তে থাকবে, এবং তাতে কি হবে, খাবারটা খাওয়ার পরই আপনার ব্লাড সুগার খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। এবার আপনি খাবারটা তাহলে কি করে খাবেন? খাবারটাকে আপনি 2 কি 3টে ছোট ছোট মিলে ভাগ করে নিন। প্রথমে স্ন্যাক্সে নর্মালি ভাজা খাবার খাওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়া হচ্ছে, কিন্তু যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে আপনি ওগুলো খেতে পারবেন না। প্রথমত যদি আপনি স্ন্যাক্সে ভাজা খাবার খান, তাহলে সারাদিনের ফাস্টিং এর পর সেই ভাজা খাবার খাওয়ার পর আপনার অ্যাসিডিটি হওয়া অনিবার্য। আর যদি আপনি মিষ্টি খান সেই সময়, তাহলে আপনি জানেন ডায়াবেটিক পেশেন্টদের মিষ্টি খেলে কি হতে পারে, সেই মিষ্টিটা তাহলে সেই সাথে খাওয়া যাবে না, ব্লাড সুগার লেভেলটা হুট করে অনেকটা বেড়ে যাবে। সেই জায়গায় আপনি রোস্টেড ড্রাই ফ্রুটস খেতে পারেন, ড্রাই সিডস খেতে পারেন। আপনি যদি চান যে আপনি ফাস্টিংটা খেজুর খেয়ে আপনি ব্রেক করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনি 2-3টে খেজুর খেতে পারেন, কিন্তু খেজুরের সাথে সাথে কিন্তু আপনাকে অন্যান্য ফলও খেতে হবে, যেরকম আপেল, পেঁপে, পেয়ারা, যাতে আপনার ব্লাড সুগার লেভেলটা মেনটেন থাকে। এবার আসি স্ন্যাক্স এর পর কি খাওয়া যাবে। আবার আমি বলবো, স্ন্যাক্স এর পর আপনি আবার কিছু প্রোটিন সোর্স খান। আপনি যে কোনো রকমের কাবাব খেতে পারেন, টিক্কা খেতে পারেন, সয়াবিনের টিক্কা, পনিরের টিক্কা, স্প্রাউটস এর টিক্কা, ওগুলো আপনি খেতে পারেন, চিকেনের কাবাব খেতে পারেন, যেগুলো খুব ধীরে ধীরে আপনার ডাইজেস্ট হবে এবং আপনার সাডেন ব্লাড সুগার রাইজ হতে দেবে না। আপনার যদি মনে হয় যে আপনি সিম্পল ঘরে ডাল, রুটি, সবজি ওগুলো খাবেন, আপনি সেটাও খেতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো রুটিটা যদি গমের আটা দিয়ে না হয় আপনি ওটস দিয়ে বানাতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনি ফাইবারটা অনেকটা বেশি পাবেন, যেটা খুব স্লোলি ডাইজেস্ট হবে, এবং সাথে প্রচুর পরিমাণে সবজি খান, এবং সবজির যে ফাইবারটা থাকে সেটা আপনার ব্লাড সুগার লেভেলকে মেনটেন করতে সাহায্য করবে। এবার আসে আরেকটা খাবারের ব্যাপারে, যেটা আপনি সেহরিতেও খেতে পারেন, ইফতারও খেতে পারেন, সেটা হচ্ছে হালিম। কিন্তু একটু মাথায় রাখবেন, সেই হালিমটা যেন চিকেন দিয়ে বানানো হয় এবং তাতে যাতে আপনি প্রচুর পরিমাণে বাটার বা ঘি ইউজ না করেন। এই দুটো জিনিস যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু যে হালিমটা চিকেন দিয়ে বানানো হালিমটা কিন্তু খুবই হেলদি হয়। ওটা যদি আপনি সেহরিতে খেতে পারেন, তাহলে সেটা অনেকটা সময় অবধি আপনার পেটে থাকবে, খুব ধীরে ধীরে ডাইজেস্ট হবে, এবং সারাদিন আপনাকে একটা ফুলফিলমেন্ট এফেক্ট ওটা দেবে, এবং আপনি ওটা ইফতারও খেতে পারেন। এবার আসে মেইন কোর্সের পর অনেক সময় আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করছে, সেটা হতেই পারে। তো সেই ক্ষেত্রে ফিরনি, শাহি টুকরা, সেমাই ওসব খাওয়ার জায়গায় আমি আপনাকে সাজেস্ট করবো মাখানা ক্ষীর খান, কারণ মাখানা আবার একটা ফাইবারের খুব ভালো সোর্স। কিন্তু আমি বলবো আপনি ক্ষীরটাকে নর্মাল চিনি বা গুড় দিয়ে না বানিয়ে আপনি আর্টিফিশিয়াল কোনো সুইটনার দিয়ে বানান, সেই ক্ষেত্রে আপনার সাডেন ব্লাড সুগারটা রাইজ করবে না। এইটা গেল খাবার দাবারের ব্যাপার। এবার আসি জলের ব্যাপারে, হাইড্রেশনের ব্যাপারে। সারাদিনের ফাস্টিং এর পরে বডি ডিহাইড্রেটেড হয়ে যাবে, সেটা খুব স্বাভাবিক। সেটাকে প্রিভেন্ট করার জন্য সেহরিতে প্রচুর পরিমাণে জল খেতে হবে আপনাকে, প্লেন জল খান, এবং পসিবল হলে সেহরিতে কিছুটা শশা খান, কারণ শশাতে প্রচুর পরিমাণে জল থাকে। ইফতারে নর্মালি লোকেরা কোনো কোল্ড ড্রিঙ্কস, ফলের রস, লস্যি এসব খেয়ে থাকে,
নর্মাল পিপলদের জন্য ওটা ঠিক আছে, যাতে ডায়াবেটিক নেই তার সাথে খেতে পারে, কিন্তু যদি আপনার ডায়াবেটিক থাকে সেই ক্ষেত্রে ওটা আপনি খেতে পারবেন না, কারণ সেটা সাডেনলি আপনার ব্লাড সুগারটাকে বাড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে আপনি চিনি ছাড়া লস্যি খেতে পারেন, বাটার মিল্ক খেতে পারেন, লেবু জল খেতে পারেন, ওগুলো আপনি চুজ করতে পারেন। তো এটা পুরোটাই গেল রমজানে আপনি কি খেতে পারেন, কতটা পরিমাণে খাবেন, কি পান করবেন সেটার উপরে। তার সাথে সাথে আমি আপনাকে সাজেস্ট করবো রেগুলারলি আপনার ব্লাড সুগারটাকে মনিটর করুন, যাতে এই উৎসবের সময়টায় কোনো রকম মেডিকেল কমপ্লিকেশন প্রিভেন্ট করা যেতে পারে, যাতে কোনো রকমের হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া আপনার না হয় এবং আপনি আপনার এই উৎসবের মুহূর্তটাকে খুব ভালো করে কাটাতে পারেন। তো আমরা ফাইনালি সামরাইজ করি